আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ২০তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা এমএস এক্সেল এর একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে দেখি কে জয়েন করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আমরা একটু অপেক্ষা করছি সবাই জয়েন করার জন্য। আমরা যদি একটু এনশিওর করি যে আমার স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন, তবেই আমি আর ২-১ মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা এমএস এক্সেল এর শিটটাকে ওপেন করি আগে। এমএস এক্সেল যেখানে আমরা ছিলাম গতদিন, ঠিক সেই জায়গাটাতে আমরা এখানে ওপেন করে নিলাম। আমি এখানে একটা ব্ল্যাংক একটা ওয়ার্কশিট ওপেন করলাম। আমরা আমরা গতদিনে শিখেছিলাম এমএস এক্সেল এর ফন্ট মেনু সম্পর্কে এবং আমরা দেখেছিলাম কিভাবে ফরম্যাট পেইন্টার কাজ করে, কিভাবে কাট, কপি এবং মুভ বাটন কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখেছিলাম আমাদের প্রথম ক্লাসে, আমাদের গতকালকের ক্লাসে। আজকে আমরা দেখব এখানে ফন্টের আরও কিছু অপশন আছে, সেগুলো দেখব এবং সাথে সাথে দেখব অ্যালাইনমেন্ট। এরপরে যদি আমরা সময়ে সাকুল্যে পারি তবে আমরা নাম্বার ফরম্যাটিংটা দেখে আজকের ক্লাস শেষ করে দেব। চলুন আমরা শুরু করে দেই। আজকে ফন্ট যে ব্যাপারটা আছে, এই ফন্টের এখানে দেখুন প্রথমে একটা জায়গায় লেখা আছে ক্যালিব্রি। এই ক্যালিব্রি একটা ফন্টের নাম। এরকম হাজারো ফন্ট আমাদের কম্পিউটারে আছে। আমরা যদি এই ক্যালিব্রির ডান পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো ফন্ট এখানে দেখতে পাবো। একটু যদি নিচের দিকে যাই এখান থেকে, তাহলে দেখুন এই যে কত হাজার হাজার ফন্ট আমাদের এখানে ইনস্টল করা আছে। আমার কম্পিউটারে মোটামুটি ২,৫০০-এর মতো ফন্ট ইনস্টল করা আছে। আপনারা চাইলে এখান থেকে আরও ফন্ট ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন এবং বাই ডিফল্ট কম্পিউটারে যেগুলি ডাউনলোড করা থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। ক্যালিব্রি ফন্টটাকে চেঞ্জ করে আমি এখান থেকে যদি টাইম নিউ রোমান নেই, দেখি আমি এখানে যদি টাইপ করি টাইমস নিউ রোমান চলে এসেছে। তাহলে এখন কি হলো, এটা আমাদের টাইমস নিউ রোমান হয়ে গেল। কোনটাতে? শুধু একটা বক্স যেহেতু সিলেক্ট করা ছিল, ওই একটা বক্সে কিন্তু টাইমস নিউ রোমান হয়ে গেছে। দেখুন আমি এই ঘরটাতে যখন আসি তখন এই ফন্টের ঘরে টাইমস নিউ রোমান লেখা থাকে, কিন্তু অন্য যে কোনো ঘরে যখন আমি যাই তখন দেখবেন এটা কিন্তু ক্যালিব্রি হয়ে গেছে। আমরা যদি সবগুলো ঘরে যদি আমরা টাইমস নিউ রোমান বা অন্য কোনো ফন্টে লিখতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে পুরাটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দেবো। এখন যদি আমি এখানে টাইমস নিউ রোমান এনে ক্লিক করি, তাহলে দেখুন আমার সবগুলোতে কিন্তু টাইমস নিউ রোমান হয়ে গেছে। অর্থাৎ আমি যদি আরেকবার একটু রিপিট করি ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে চলে যাই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্টের ঘরে ক্যালিব্রি নামে একটা ফন্ট দেওয়া আছে। এই ক্যালিব্রি ফন্ট হলো যখন আমাদের কম্পিউটার প্রথমে দেওয়া হয়, ইনস্টল করা হয়, তখনই এই ক্যালিব্রি ফন্টটা বাই ডিফল্ট এটা দেওয়া থাকে। আমরা যদি চাই যে আমরা পুরা ওয়ার্কশিটে অন্য একটা ফন্ট ইউজ করব, সেজন্য আমরা কি কাজ করতে পারি? সেজন্য আমরা প্রথমে, আচ্ছা আমি একটু শিওর হয়ে নেই রেকর্ড হচ্ছে কিনা। হুম, রেকর্ড হচ্ছে। সেজন্য আমরা কি করব? প্রথমে আমরা পুরা শিটটাকে সিলেক্ট করে নেব। পুরা শিটটাকে আমরা কয়ভাবে সিলেক্ট করতে পারি? ২ ভাবে। আমরা একটা শর্টকাট ইউজ হচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা এখান থেকে এই ক্যালিব্রির এই জায়গাটাতে ক্লিক করে ব্যাকস্পেস দেই, তাহলে পুরোটা কিন্তু কেটে যাবে। এরপরে আমি যদি এখানে লিখি টাইম, মনে করেন যে আমি টাইমস নিউ রোমানটাকে দেব। এই যে টাইমস লেখার সাথে সাথে টাইমস নিউ রোমান চলে এসেছে। আমি যদি এন্টার ক্লিক করি, তাহলে কি হবে? আমার পুরা শিটের মধ্যে টাইমস নিউ রোমান চলে এসেছে। এরপরে দেখুন, এরপরে এই টাইমস নিউ রোমানের পাশে একটা ১১ লেখা আছে। এই ১১ হলো ডিফল্টেড একটা সাইজ। অর্থাৎ এটা বাই ডিফল্ট কম্পিউটারে দেওয়া থাকে। কম্পিউটার এক্সেলে কত সাইজ দেওয়া থাকে? ১১ দেওয়া থাকে। এটাকে আমরা যদি চেঞ্জ করে বাড়াতে চাই, যদি একটা ঘর সিলেক্ট করা থাকে এবং তখন যদি আমরা এটা বাড়াই,
তাহলে ওই একটা ঘরের সাইজ বাড়বে। আর যদি আমরা পুরোটাকে বাড়াতে চাই তাহলে পুরোটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ক্লিক করে আমরা যদি 14 দিয়ে দেই তাহলে কি হবে, টোটাল ঘরগুলোই 14 ফন্টে হয়ে যাবে। এটাকে বড় ছোট করার আরেকটা যে শর্টকাট ফর্ম সেটা হলো এই যে এখান থেকে এর উপরে ক্লিক করলে বড় হবে, এবং এই যে ডান পাশে যে এ আছে এটার উপরে ক্লিক করলে এটা ছোট হবে। এরপরে আমরা গতকালকে ইটালিক, বোল্ড এবং আন্ডারলাইন দেখিয়েছিলাম। এরপরে আমরা এখান থেকে যে বর্ডারটা দেখিয়েছিলাম, এই বর্ডার পরে আজকে দেখব এখানে আছে সেল কালার, ফিল কালার একটা অপশন আছে, আর এটা হলো ফন্ট কালার। ফিল কালার আর ফন্ট কালার এই দুইটা কালারের যে একটা বেসিক ডিফারেন্স আছে সেটা দেখব, এবং দুইটা কিভাবে কাজ করে সেইটা আমরা চলুন একটু দেখে আসি। মনে করুন আমি এখানে এই যে ফন্ট, এই যে সেলে আমি এখন সিলেক্টেড অবস্থায় আছি, এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে C9। আমি এই C9 সেলের মধ্যে আমি একটা ইনফরমেশন একটা লিখলাম। মনে করুন আমি এখানে লিখলাম যে স্ট্যাটাস, কথাটাকে লিখলাম। এইটাকে আমি যদি ফিল কালার এখানে যাই, এই যে এখানে আছে ফিল কালার, আমি এই ফিল কালারটাতে এখানে বাই ডিফল্ট একটা ইয়েলো কালার দেয়া আছে। আমি যদি ডান পাশের ড্রপ ডাউন বক্সে যাই এখানে অনেকগুলো কালার আছে। দেখুন আমি যেটাই দিব না কেন এই বক্সের ভিতরটা সেই কালার হয়ে যাবে। এটাকে বলা হয় ফিল কালার। এটাকে আমি এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, একটু হালকা একটা কালার দেই, এটা দিয়ে দিলাম। তাহলে এটা হলো ফিল কালার। আর এই পাশে এটা যে আছে ফন্ট কালার, এটা হলো যে আপনার এই যে লেখাটার যে কালার, অর্থাৎ এই যে স্ট্যাটাস যে লেখাটা আছে এই লেখাটাকে আমি যদি হলুদ করতে চাই, লেখাটাকে যদি নীল করতে চাই, এই যে আমি ব্লু এবং ডার্ক ব্লু করে দিচ্ছি। এই এখন কি হয়েছে, লেখাটা কিন্তু ডার্ক ব্লু হয়ে গেছে, ওটা কিন্তু কালো নয়। কালো দেখালে এটা কিন্তু ডার্ক ব্লু একটা কালার। ঠিক আছে, এখন আমরা এই তাহলে জানলাম ফিল কালার এবং ফন্ট কালার। ফন্ট কালার কি করে, ফন্ট কালার পুরো ফন্টের কালারটাকে চেঞ্জ করে, আর ফিল কালার আমাদের যে সেলগুলি আছে এই সেলের কালারগুলিকে মডিফাই করে বা পরিবর্তন করতে পারে। এই ছিল আমাদের ফিল কালার এবং টেক্সট কালার। এরপরে দেখুন, এরপরে ডান পাশের ঘরটাতে এসে দেখছি অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে। ৬টা অ্যালাইনমেন্ট এখানে আছে, যে ক্ষেত্রে আমাদের এমএস ওয়ার্ডে যখন আমরা লিখেছিলাম তখন ছিল মাত্র ৩টা, এখানে ৬টা আছে। এই ৬টা অ্যালাইনমেন্টের আমরা যেকোনো ২টা সবসময় ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে উপরের সারিতে ৩টা অ্যালাইনমেন্ট আছে এবং নিচের সারিতে ৩টা অ্যালাইনমেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে মনে করুন যে আমরা যদি চাই, আচ্ছা আমরা কিছু ইনফরমেশন এখানে লিখে নেই। এই স্ট্যাটাসটাকে থাকলো ওখানে, এটা কেটে দিলাম। এটা ওখানে থাক, ফিল কালারটা কিন্তু রয়ে যাবে ওখান থেকে, রিমুভ না করা পর্যন্ত এটা যাবে না। তাহলে ফিল কালারটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, মনে করুন এখানেই আমি নিলাম, নেওয়ার পরে এই যে ফিল কালারে ক্লিক করলাম বাম পাশে, এইখানের থেকে দেখুন এখানে নো ফিল একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ফিলটা নো হয়ে যাবে, নান হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর ফিল কালারটা থাকবে না। এবারে এবারে দেখুন এর পাশে আছে এই যে ফন্ট অ্যালাইনমেন্ট গুলি আছে, এগুলো কিভাবে হয় একটু দেখি। যদি মনে করেন আমি এখানে লিখলাম, আচ্ছা এই লেখাগুলো কিন্তু বাই ডিফল্ট এগুলো বাঁ দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরের এগুলো আছে বাম দিকে, এটা বাই ডিফল্ট এটা আছে। এখন আমরা যদি চাই যে লেখাগুলো মাঝখানে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এখান থেকে দেখুন মিডল অ্যালাইন করে দেই, হুম, হুম,
তো এখন মিডল অ্যালাইন যদি আমরা এক জায়গা থেকে করি, তাহলে এই ২ জায়গা থেকে আমরা যদি এটা মিডল অ্যালাইন করে দেই, তাহলে কি হচ্ছে? এটা ঠিক মাঝখানে অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। ঠিক আছে? এভাবে আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে পারি। আমরা যদি চাই যে এটা উপরের দিকে থাকবে, এটা দিতে পারি। অথবা যদি চাই যে ডান দিকে থাকবে, অথবা যদি চাই বাম দিকে অ্যালাইন থাকবে, আমরা যেটা খুশি আমরা সেইটা কিন্তু এখান থেকে করে দিতে পারি। এবারে আসুন, এখানে দেখুন আরেকটা অপশন আছে। এই যে অ্যালাইনমেন্টের এই উপরে একটা A, B লেখা আছে একটু ঢালুভাবে। এখানের বাম পাশে আমরা যদি এটাতে ক্লিক করি, দেখুন আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা যদি লেখাগুলোকে এরকম বাঁকানো অবস্থায় চাই, তাহলে এটাতে ক্লিক করলে কি হবে? লেখাগুলো বাঁকা হয়ে যাবে, বাঁকা দেখাবে। আমরা যদি এরকম বাঁকানো চাই, উল্টো দিকে বাঁকানো, সেটাও দেখানো যাবে। আবার যদি আমরা ভার্টিক্যাল লেখা চাই, এই যে এরকম 1, 2 একটা নিচে আর একটা চলে আসবে, এটাও সম্ভব। এরপরে দেখুন আরো কিছু আছে, এই যে এভাবে যদি চাই, লেখার যে ফন্ট অ্যালাইনমেন্ট গুলো আমরা এভাবে কিন্তু পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে? এই যে লেখার স্টাইল গুলোকে এভাবে আমরা পরিবর্তন করে দিতে পারি। আচ্ছা, এইটা একটু দেখি। এখানে কি করলাম আমরা? এটাতে গিয়ে একদম লাস্টে যে আছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখানে যদি আমরা যাই, এখানে দেখুন, এখানে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট করার অনেক সিস্টেম আছে। এই পাশে দেখুন ওরিয়েন্টেশন টেক্সট এর একটা অপশন আছে। এইটাকে আমরা যদি এভাবে ঘুরাই দেই, এটাকে ধরে যদি মাউস থেকে ড্র্যাগ করি, টেনে নেই, তাহলে এইটা অতটুকু বাঁকা হয়ে যাবে। এই যে যতটুকু আমরা টানে ঢালু করলাম, লেখাগুলো ততটুকু বাঁকা হয়ে গেল। ঠিক আছে? হালকা বাঁকা, অর্থাৎ এটা কত ইঞ্চি বাঁকা হলো, কতটুকু হলো? খুব সামান্য পরিমাণে বাঁকা হলো। আমরা যতটুকু সিলেক্ট করে এখান থেকে দিয়েছি ফরম্যাট সেল থেকে, এই যে এটা হলো ১২ ডিগ্রি, হ্যাঁ? আমরা যদি চাই যে এটা আরো কম হবে, ৪২ ডিগ্রি হবে, অথবা -24 ডিগ্রি হবে, -25 ডিগ্রি হবে, অথবা 40 ডিগ্রি হবে, সেগুলো কিন্তু আমি এখান থেকে মাউসটাকে টেনে নিয়ে করতে পারি, অথবা আরেকটা ভাবে করতে পারি। এই যে নিচে যে ৫৪ লেখা আছে, এটা ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে আমি মনে করুন এখানে 45 লিখে দিলাম। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার প্রত্যেকটা লেখা কিন্তু হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি? একেকটা লেখার অ্যালাইনমেন্ট আমরা এভাবে ঠিক করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখুন এখানে ২ টা অপশন আছে, ডিক্রিজ আর ইনক্রিজ এর নামের। এটা আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে যেটা ঘটবে, এই ২ টার কাজ আমরা এখনো দেখিনি। আর কিছুদিন পরে আমরা এটা কাল পরশু এটা এই ২ টার কাজ দেখতে পাবো। এরপরে দেখুন আছে র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ টেক্সট এর কাজ কি? র‍্যাপ টেক্সট এর কাজ হলো টেক্সট গুলোকে র‍্যাপিং করা। টেক্সট র‍্যাপিং টাই বা কি? আমরা একটু দেখে নিই। আমরা এটাকে আগে একটু ঠিক করি। এটাকে এখন কিভাবে ঠিক করব? হুম, ঠিক হয়ে গেল। মনে করুন আমাদের এখানে একটা কিছু লেখার দরকার। এই যে আমরা লিখলাম। কিন্তু এটা কি ধরলো? এখানে ধরলো, বাট কি হইল ঘটনা? এই এই যে কলামটা বড় হয়ে গেল। আমরা চাচ্ছি যে কলামটা বড় হবে না, এরকম ছোট থাকবে। তাহলে কি হলো? এটা কিন্তু আরো চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? এখানে এই ঘরটাতে আমি যদি এই যে র‍্যাপ টেক্সটটাকে এপ্লাই করে রাখি, তারপরে যদি আমি এখানে দেই, আচ্ছা, ডিজিটের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমি ডিজিটটা পরে দেখাচ্ছি। আমরা একটু ধরুন এখানে সংখ্যা একটু কিছু লেটার লিখি। এই যে দেখুন, এটা কিন্তু পরের ঘরে চলে গেছে। পরবর্তী ঘরে এরকম একটা চলে গেছে। আমরা যদি এটাতে র‍্যাপ টেক্সটটা এপ্লাই রাখি, তাহলে দেখুন এই ঘরটা যতটুকু ওয়াইড আছে, যতটুকু প্রশস্ত আছে, তারপরে যতটুকু লেখা দরকার ততটুকু লেখা নিচে চলে এসেছে। এখানে যদি আমরা আরো লিখি, তাহলে লেখাগুলো কি হবে? আস্তে, আস্তে নিচে চলে যাবে এভাবে, হ্যাঁ? অর্থাৎ এটার ডান পাশে বা বাম পাশে কোনো জায়গা দখল করবে না। যতটুকু আছে ততটুকুই থাকবে। নিচের দিকে জায়গা দখল করার জন্য আমরা কি করব? র‍্যাপ টেক্সট ইউজ করব। এই গেল আমাদের র‍্যাপ টেক্সট। এটাকে ডিলিট করে দিলাম।
মাউস থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে এগুলা। এবারে দেখুন, এবারে আছে মার্জ এন্ড সেন্টার। এই মার্জ এন্ড সেন্টারের কাজটা কি? আমরা ধরুন আমরা যে লিখবো এখানে ডেইলি আইটি একাডেমি, মনে করুন আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা একটা জায়গায় লিখবো। আমি নিশ্চয়ই জানি আমরা সবাই যে ডেইলি আইটি একাডেমি লিখলে এই ছোট ছোট একটা বক্সের মধ্যে ধরবে না, আমাদের একাধিক বক্সের মধ্যে একাধিক বক্স মিলিয়ে একটা বক্স বানিয়ে তার মধ্যে লিখতে হবে। আমি মনে করুন আমি এই যে ৪টা বা ৫টা, এই যে ৫টা ঘর আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে মার্জ এন্ড সেন্টার দেই, তাহলে এই ৫টা ঘর কেটে একটা ঘর হয়ে গেছে। দেখুন আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে এই যে পাশে কিন্তু আ এটা F7 লেখা আছে, হ্যাঁ? এটা কিন্তু F7 নামে এই ঘরটা তৈরি হয়েছে। তাহলে কি হবে? আমি এখন এখানে যদি লিখি, তাহলে এই ঘরটার মধ্যে কিন্তু আমার লেখাটা পরিপূর্ণ আঁটবে। হুম। তাহলে এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা ছোট দেখাচ্ছে। আমরা যদি আরো বড় করি, বেশি জায়গা নেই, তাও আমার কিন্তু এই ঘরের মধ্যেই ধরবে। এই যে। তাহলে কি হলো? আমরা এভাবে যদি একাধিক লাইনের মধ্যে কিছু লিখতে যাই বা একাধিক সেলকে একটা সেলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা সেলগুলোকে সিলেক্ট করে পাশাপাশি সেলগুলোকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে বিষয়গুলো আমাদের সবগুলি সেল মার্জ হয়ে একটা সেল হয়ে যাবে এবং সেখানে আমরা বড় কোনো একটা ইনফরমেশন লিখতে পারবো। এর পরবর্তী অপশনে আমরা যদি চলে আসি, এখানে আছে দেখুন যে নাম্বার, আরেকটা ফরম্যাট আছে নাম্বার। এই নাম্বারের উপরে আমরা যদি লিখি, এখানে লেখা আছে জেনারেল। এই যে এখানে জেনারেল লেখা আছে, তার নিচে একটা ডলার সাইন আছে, অ্যাকাউন্টিং সাইন আছে, কমা আছে, তারপর পার্সেন্টেজ আছে, এরকম কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এইটা দেখিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। আমার কিছু ব্যস্ততা আছে, যার কারণে একটু কম সময় আজকের ক্লাসটা হচ্ছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। এখানে দেখুন আমি এটাও ডিলিট করে দিলাম। এখন কি থাকলো এখানে? এখানে শুধু কয়েকটা সেল থাকলো। আমি এগুলো ডিলিট করে দেই। হুম, এগুলো সিলেক্ট করে আমি যদি ডিলিট ক্লিক করি তাহলে সব ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা দেখি এখানে একটু এই যে জেনারেলের ব্যাপারটা দেখি। এই যে জেনারেল কথাটা আছে, অর্থাৎ এখানে সাধারণ কোনো লেখা লিখলে আমরা যা লিখবো সেইটার আকার ধারণ করবে। এখানে যদি আমি সংখ্যা লিখি তাহলে এটা নাম্বার হয়ে যাবে। যদি আমরা টেক্সট লিখি, টেক্সট যেটা লিখবো সেটা হবে। কিন্তু আমি যদি জেনারেল থেকে কোনো কিছু চেঞ্জ করে দেই, তাহলে যেটা লিখবো সেটা আর হবে না, অন্য একটা হয়ে যাবে। সেটা কিরকম হবে দেখুন, আমি যদি চাই যে এখানে আমি একটা মোবাইল নাম্বার লিখবো। মোবাইল নাম্বার কিভাবে লেখে? মোবাইল নাম্বারের শুরুতে তো 0 থাকে, 0, 1 থাকে, তারপরে মনে করুন যে 7 থাকে, তারপরে ধরুন যে 1 থাকে, তারপরে 5 থাকে, 6, 6, 6, 3, 3, 3, এইরকম একটা মোবাইল নাম্বার তো থাকে। তো আমরা কি করলাম? এন্টার দিলাম। দেখুন আমাদের এটা যখন দিলাম, তখন কিন্তু সামনের 1 টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এক্সেলে এই সমস্যাটা হবে আপনি যখন করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি সামনে কোনো 1 পাবেন না। আমি যদি আরো কিছু লিখি 0, 1, 4, 1, 1, ডাবল, ট্রিপল 2, ট্রিপল 3 এই লিখলাম। কিন্তু আমাদের সামনে যে 1 টা আমরা লিখেছিলাম সেটা কিন্তু নাই। তো এইটা আমরা কিভাবে করব? 1 টা কিভাবে নিয়ে আসবো? ২ টা পদ্ধতি আছে। আমি ১ম এ ইউনিভার্সাল পদ্ধতিটা দেখাবো। তারপরে আমরা একটা শর্টকাট নিয়ম, অন্যরকম একটা নিয়ম দেখাবো। দেখুন আমরা এই এই যে কলামটায় এই যে কলামে আমরা নাম্বারগুলো লিখবো, সেখানে আমরা কি করব? এই যে এটা তো ডি কলামে আছে, আমি ডির উপরে এরকম যদি মাউসের কার্সরটা নিয়ে যাই, তাহলে এই মাউসের কার্সরটা একটা কলমের মতো আকৃতি ধারণ করলো। কলমের মতো আকৃতি ধারণ করার পরে আমি মাউস থেকে লেফট বাটনে একটা ক্লিক যদি করি, তাহলে এই কলামটা পুরাটা সিলেক্ট হয়ে গেল। দেখুন আমি নিচে যতদূর যাব, মাউস থেকে টেনে, টেনে নিচে যতদূর যাব ততদূর কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি এখানে জেনারেলে ক্লিক করব। জেনারেলের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এটাতে ক্লিক করে এখানে একটু নিচে দেখুন এখানে আছে টেক্সট। এই টেক্সট দিয়ে দিলাম। টেক্সট দেওয়ার পরে
আমি যদি এখানে এখন 01 টাইপ করি, তাহলে কিন্তু আমার 0টা থেকে যাচ্ছে। এই যে। এবারে আমি এই ঘরের মধ্যে যত 0 আগে দিয়ে লিখবো, তত 0 কিন্তু এখানে থেকে যাবে। কোনো 0ই আর কাটবে না। আচ্ছা, এই একটা নিয়ম গেল। আরেকটা শর্টকাট নিয়ম হলো, আমি যদি ফোন নাম্বার লিখতে যাই, তাহলে যেটা করব, আমরা জানি ফোন নাম্বার লেখার ক্ষেত্রে 01917 এরকম 5টা ডিজিট লেখার পরে একটা হাইফেন দেওয়া হয়। আমরা যদি এই হাইফেনটা দিয়ে দেই 01917, হ্যাঁ, তারপরে এই যে হাইফেন চিহ্নটা দিলাম, তারপরে দিলাম, এই দেখুন, এটা যদি আমরা দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের আর 0টা কাটবে না, 0টা থেকে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমাদেরকে ওই যে মাঝখানে কয়েকটা ডিজিট লেখার পরে কি দিতে হবে, হাইফেন চিহ্নটা দিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে যে এই যে জেনারেল কথাটা আছে, জেনারেলে আরো অনেক কিছু কিন্তু আছে। দেখুন এখানে আছে জেনারেল, আছে নাম্বার। আমরা যদি শুধু নাম্বার কাউন্ট লিখতে চাই তাহলে এটা দিব। আমরা কারেন্সি হিসাব করতে চাইলে এখানে কারেন্সি দেব। এখানে আছে শর্ট ডেট, আছে লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট। এবং এখানে আরো কিছু ফর্মুলা আছে, আরো কিছু নাম্বার, আরো কিছু মোর নাম্বার ফরম্যাট আছে। এগুলো আমরা পরে দেখব। আগে আমরা প্রথমে জেনারেল যে অবস্থানটা আছে এটা নিয়ে কাজ করি। জেনারেল মধ্যে এখানে দেখুন আমরা নিচে কিছু পাচ্ছি। এইটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ফরম্যাট, পাশে একটা পার্সেন্টেজ ফরম্যাট পাচ্ছি, এবং এর পাশে দেখুন এই যে একটা কমা দেওয়া আছে। এই কমাটা হলো কমা স্টাইল, অর্থাৎ আমি যে সংখ্যাগুলো এখানে লিখবো সেই সংখ্যাগুলোতে অটোমেটিক একটা কমা বসে যাবে। ওর নিয়ম অনুযায়ী একটা কমা বসিয়ে দিবে। সেটা কিভাবে হবে, মনে করুন আমি এই যে সেলটাকে সিলেক্টেড রাখছি, এটাতে আমি এটা বসাবো। আমি মনে করুন যে লিখলাম 1 লক্ষ লিখলাম। এখন আমি যদি এটাকে কমা বসাতে চাই, তাহলে এটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই যে 1 লক্ষ কিন্তু কমা দিয়ে লেখা হয়ে গেছে। 1 লক্ষ লিখতে এরকম কমা বসাতে হয়, এটা বাই ডিফল্ট এর সিস্টেমে দেওয়া আছে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে কমাটা চলে আসছে। এরপরে দেখুন এখানে আছে ইনক্রিজ ডেসিমেল। এই ইনক্রিজ ডেসিমেল যদি ক্লিক করি তাহলে দশমিকের পরে আগে 2টা শূন্য ছিল, এখানে একটা ক্লিক করার পরে এখন দশমিকের পরে 3টা শূন্য হয়েছে। অর্থাৎ আমি এখানে যতগুলো ক্লিক করব এই দশমিকের পরে ততগুলো শূন্য বাড়বে। আর এই পাশে হলো ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ ডিক্রিজ ডেসিমেলে আমরা যখনই ক্লিক করব ডান পাশ থেকে একটা করে শূন্য কমতে থাকবে। এখন একটা আছে, একদম 0 হয়ে গেছে, এরপরে তো আর এটা কাজ করবে না। একদম যেহেতু ডান পাশে আর শূন্য নেই, দশমিকই নেই, তাহলে আর এটা কাজ করবে না। আমরা এবার যদি ইনক্রিজ দেই তাহলে দশমিক হয়ে একটা শূন্য বাড়বে, 2টা শূন্য বাড়বে, 3টা শূন্য বাড়বে। এরপরে আমরা যদি আবার এখানে ডিক্রিজ দেই তাহলে একটা একটা করে কমতে থাকবে। তার সবগুলো কমার পরে আর এই বাটনে কাজ করবে না। এই ছিল আমাদের নাম্বার ফরম্যাটিং এর ব্যাপারগুলো। আচ্ছা, এবার আপনারা এই যতটুকু কাজ দেখানো হলো, প্রথমে দেখানো হলো নাম, এই আপনার ফন্ট, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে নাম্বার। আপনাকে কিছুক্ষণ সময় দেব, কিছুক্ষণ সময়ের মধ্যে এই কাজগুলো একটু করবেন। করার পরে যদি কোনো প্রবলেম দেখতে পান আপনারা আমাকে জানাবেন, আমি সলিউশন করে দেব। 5 মিনিট সময় দিচ্ছি, একটু করা শুরু করেন এখনই।
আমরা যদি এবার পরে আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, দেখুন আপনারা আপনাদেরকে করতে বলেছিলাম, হয়তোবা অনেকে করে ফেলেছেন। এরপরে কি আছে আমাদের? এরপরে মার্জিন সেল দেখলাম, এরপরে আছে নাম্বার ফরম্যাটিং। নাম্বার এইটার পরে দেখুন এখানে আছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং আছে। তো এর নাম্বারের পরে এই যে স্টাইল ফরম্যাটিং, এই যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। অর্থাৎ আমাদের হোম বাটনে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখানে। এরপরে আছে ইনসার্ট, ইনসার্টের পরে আছে লেআউট, ইনসার্টের পরে লেআউট, লেআউটের পরেই আছে ফর্মুলা, তারপরে আছে ডাটা, ভিউ, রিভিউ। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের হোম মেনুতে যতগুলো অপশন আছে কন্ডিশনাল ফরম্যাটিং এর আগে অর্থাৎ নাম্বার পর্যন্ত, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট এবং ক্লিপবোর্ড, এই তিনটাতে কারো কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন যদি প্রবলেম মনে করেন। এর আগে আপনারা এইটুকু পুরোটা একবার একটু দেখেন, এখানে যে যে প্রবলেম হয় সেগুলো কাইন্ডলি আমাকে জানাবেন। আশা করি সমস্যা হবে না, খুবই সহজ কিছু আলোচনা ছিল।
গিফট পেয়েছো? আমিও পেয়েছি। এই যে এই দেখেন এটা কার ছবি? এটা অন্য কিছু পোকার ছবি। এটা জানি না পোকা না, এটা হচ্ছে মায়ের গিন গিন পোকা। এটা না পোকা, আর এটা হচ্ছে মেয়ের ছবি। কি কাজের জন্য উপহার পেলে? পটাটা কিনলাম। ওই পটাটা চিপকেনছি 2টা করে, এই কারণে 40 টাকা দিতে হেদে 10 টাকা, এই কারণে পেয়ে দিয়েছে। আর যদি আরেকটা কিনতাম তাহলে আরেকটা কিনতাম। ঠিক আছে, আপনারা আজকে আমরা একটু কম কাজ করছি কারণ আমরা আগের দিনে অনেক বেশি কাজ করেছিলাম এবং আগামীকালকের ক্লাসগুলোতে যে কাজগুলো আছে একটু প্রেশারমূলক। আপনারা আজকে যে কাজটা করবেন একটু হোমওয়ার্ক করবেন, সেটা হচ্ছে আমি একটু বলছি। তো আজকে আপনাদের যতটুকু কাজ করানো হলো এর মধ্যে থেকে আপনারা একটু বাসায় হোমওয়ার্ক করবেন, সেটা হচ্ছে এমএস এক্সেলে এক্সেল শিটে একটা ডেটা শিট তৈরি করবেন। আমি একটু যদি লিখে দেই, এখানে প্রথমে লিখবেন সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা এটা শর্ট ফর্ম হবে এসএল, তারপরে দিবেন আপনার নাম। নামের পরে আপনারা দিবেন হচ্ছে ধরুন যে স্টুডেন্ট আইডি দিলেন, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার। এই ফোন নাম্বারটা অবশ্যই সামনে 0 দিয়ে লিখতে হবে। এবারে দেখুন আপনারা সিরিয়াল নাম্বারে কমপক্ষে এখানে 1 থেকে 50 পর্যন্ত দিবেন। 1 থেকে 50 পর্যন্ত এভাবে করে ফোন নাম্বার পর্যন্ত লিখে নিয়ে আসবেন। এইটুকুই আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট দেখব আপনারা কিভাবে কাজগুলো করেন। আমি একটু শর্টকাটে দেখাই দিই। এখানে যদি আমি 1 লিখি এবং এখানে যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এভাবে টান দেই, তাহলে এরকম কিন্তু 2, 3, 4, 5, 6, 7 এরকম চলে আসবে। হ্যাঁ? আমার কিন্তু এগুলো কষ্ট করে লিখতে হবে না। স্টুডেন্ট আইডি আমি যদি এরকম লিখি, এটা লিখে দিলাম। এরপরে আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এটা ধরে আমি যদি টান দেই, তাহলে এরকম পরের সংখ্যাগুলো লেখা উঠতেই থাকবে। ঠিক আছে? এভাবে আমরা ফোন নাম্বারগুলো এভাবে লিখব না। ফোন নাম্বারগুলো ম্যানুয়ালি লিখে দেব। এভাবে করে সব আমি যতটুকু কাজ দিয়েছি সব কাজ 5 মিনিটেরও কাজ নয়। আপনারা কাইন্ডলি এইটা করে নিয়ে আসবেন কালকে। কালকেই আপনাদের ক্লাস আছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আজকের মতো আমরা এখানে লিভ নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।